আরও কঠিন হলো সাধারণ মানুষের জীবনযাত্রা। কারণ এপ্রিলে জিনিসপত্রের দাম বৃদ্ধির হার যা ছাড়িয়েছে ৯%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী গেল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯%, আর খাদ্য বহির্ভূত পণ্য বা সেবায় তা ৯.৫-এর উপরে। অন্যদিকে শহরের চেয়ে গ্রাম এলাকায় সার্বিক মূল্যস্ফীতির হার ছিল বেশি, ফলে চাপ বেড়েছে প্রান্তিক মানুষের। এছাড়া এপ্রিলে গড় মজুরি বৃদ্ধির হার ছিল মাত্র ৮.১৬%, ফলে সঞ্চয় ভেঙে অথবা ধার দেনা করে সংসার চালাতে হচ্ছে বড় একটা জনগোষ্ঠীকে। রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের প্রভাবে মার্চে বাণিজ্য ঘাটতি ছাড়িয়েছে $১৯ বিলিয়ন, যা এর আগের মাস ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে $২.৫ বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, এক বছরের ব্যবধানে এই ঘাটতি বেড়েছে $৪.৫ বিলিয়ন বা ২৪%। প্রতিবেদন অনুযায়ী রপ্তানি আয় ৪.৫% কম এবং আমদানি ব্যয় একই পরিমাণ বেড়ে যাওয়াই বড় কারণ। তবে অর্ধেকের উপরে কমেছে চলতি হিসাবের ঘাটতি, আর সার্বিক হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে $৩.৫ বিলিয়ন উপরে। এক বছর আগে যাতে ঘাটতি ছিল $1 বিলিয়ন বেশি। পাহাড় সম ভর্তুকি ও বকেয়া টাকার চাপ সামাল দিতে আবারও দাম বাড়ানোর মতো সহজ পথে হাঁটতে যাচ্ছে নতুন সরকার। ফলে সংকটের এই সময় আরও কঠিন হবে সাধারণ মানুষের জীবনযাপন। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে পিডিবি। বিশ্লেষকরা মনে করছেন, অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান না নিয়ে দাম বৃদ্ধির উদ্যোগ জনগণের সঙ্গে প্রতারণার শামিল। রাকিব হোসেনের রিপোর্ট। দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ২৯,০০০ মেগাওয়াটের উপরে, তবে সর্বোচ্চ উৎপাদনের ৩ ভাগে। ফলে একদিকে ভুগতে হয় লোডশেডিংয়ে, অন্যদিকে ভারী হতে থাকে সরকারের আর্থিক বোঝা। মূলত আওয়ামী আমলের অনিয়ম অব্যবস্থাপনা আর লুটপাট থেকেই এমন পরিস্থিতির শুরু, যা সামলে ওঠার আভাস নেই নতুন সরকারের সময়ও। সময়মতো বিদ্যুতের টাকা পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিপুল বকেয়া জমছে সরকারের, বর্তমানে যা প্রায় ৫৩,০০০ কোটি টাকা। এছাড়া ভর্তুকিও ছাড়িয়ে গেছে বরাদ্দকৃত ৩৬,০০০ কোটির ঘর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বিপ্পার সভাপতি জানান, অর্থের অভাবে ৪০% নেমে এসেছে তেলভিত্তিক কেন্দ্রের উৎপাদন। মাঝে মাঝে দেখবেন ১৪-১৫ হাজার মেগার যখন লোডশেডিং গভর্নমেন্টকে দিতে হয়, বিকজ আমরা কিন্তু পুরোটা আমরা দিতে পারছি না আমাদের তেলের শর্টেজের কারণে। এটা গভর্নমেন্টের সঙ্গে বলা আছে যে আমরা দিতে পারবো না, বিকজ আমার তেল নাই, আমরা পেমেন্ট পেলে তেল নিয়ে আসলে তো আমরা করতে পারবো। দেন আমরা মনে করি আমাদের এখন যে ১৫,০০০ মেগার পর্যন্ত লোডশেডিং হওয়ার কথা না। আর্থিক টানাপোড়েন আর বকেয়ার চাপ সামাল দিতে আবারও দাম বাড়ানোর মতো সহজ পথই বেছে নিচ্ছে নতুন সরকার। এরই মধ্যে পাইকারি পর্যায়ে ১৭ থেকে ২১% পর্যন্ত সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে স্বাভাবিকভাবেই সেই চাপ পরবর্তীতে আসবে ভোক্তাদের কাঁধে। বিপ্পা সভাপতি এতে যৌক্তিকতা খুঁজে পেলেও তীব্র সমালোচনায় বিশ্লেষকরা। যে আপনার এনার্জি ইম্পোর্ট ভার্সেস আমার ইলেকট্রিক দাম কত, তো এই প্রাইসে কিন্তু আমাদেরকে এই আমাদের কম্পিটিং কান্ট্রি জায়গায় নেবারিং কান্ট্রি তার সঙ্গে আমার ম্যাচ করতে হবে। আমি তো ওই ইন্ডিয়া বা ভিয়েতনামের থেকে বেশি কস্ট চার্জ করছি না, তো তাহলে আপনি এটা নিয়ে কেন কথা বলবেন? যদি ২.৫ টাকা দরে আজকে বিদ্যুৎ পাইয়ে আমরা উৎপাদন করতে পারি, তাহলে আর আমাদের লাগে কে? আর ওই ১২ নম্বর কূপে অসম্ভব রকমের গ্যাস আছে, এটা আমেরিকান নাসার স্টাডিতে বলছে, ইট ইজ দ্য এনার্জি হাব। এটা অসম্ভব রকম গ্যাস পটেনশিয়াল, আইলে তেলও আছে। একটা কিছু করো না, চুপচাপ। তাহলে আমরা যদি গ্যাস দিয়ে উৎপাদন না করতে, বিদ্যুৎ আর কি দিয়ে করবো? পাওয়ার সেলের সাবেক এই শীর্ষ কর্তার মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপচয় বন্ধ করে দাম না বাড়ানোর সুযোগ ছিল সরকারের সামনে। যেই সরকার এটা চিন্তা করতেছেন আমার গ্যাস উঠানো দরকার, যেই সরকার বাজে পাওয়ার স্টেশনগুলো এখনো রেখে দিছে, যেই সরকার বাজে চুক্তিগুলো এখনো রেখে দিছে, তো সেই সরকার থেকে আমরা কি আশা করতে পারি? লুট করতে গেলে কি করতে হয়? জনগণ, আর তো কোনো জায়গা নেই, যন্ত্র তো ভাঙ্গা খেতে পারবে না, পয়সাটা আমাদের থেকেই নেবে। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে ৮.৫% বাড়ানো হয় বিদ্যুতের দাম। রাকিব হোসেন, ৭১, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২০টি দুর্বল। অন্যদিকে কিছু ব্যাংক নাম লিখিয়েছে রেকর্ড মুনাফার তালিকায়। ব্যাংকিং খাতের চরম এই বৈপরীত্যকে অর্থনীতির জন্য অশনি সংকট হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মিসবাহ হাসানের রিপোর্ট। আওয়ামী আমলে সবচেয়ে বেশি লুটপাট হয় দেশের ব্যাংক খাতে। এস আলম বেক্সিমকো সহ প্রভাবশালী গ্রুপের থাবায় ধ্বংসের মুখে পড়ে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থা, যে কারণে আস্থা হারায় সাধারণ মানুষ। সেই প্রভাব আরও স্পষ্ট হয় ব্যাংকগুলোর শেয়ার দরে।
সময়ের শক্তিশালী ইসলামী ব্যাংক যার বড় উদাহরণ। কেননা পরপর 2 বছর লভ্যাংশ না দেওয়ায় জেড ক্যাটাগরিতে নেমে যায় প্রতিষ্ঠানটি। একই নিয়মের ফাঁদে পড়ে নতুন করে আরও 10টি ব্যাংক। ফলে আগের 5টি ব্যাংকের সঙ্গে মিলে দুর্বল শ্রেণীভুক্ত ব্যাংকের সংখ্যা এখন 15। এছাড়া একীভূত প্রক্রিয়ায় থাকা আরও 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ। সব মিলিয়ে 36টি ব্যাংকের মধ্যে 20টি এখন অত্যন্ত দুর্বল অবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার বড় সংকট তৈরি করবে এমন পরিস্থিতি। অনেক ধরনের মানি লন্ডারিং সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের কারণে কিন্তু এটার যে অবস্থাটা এসছে, সেই অবস্থাটার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থারও যে ডিভিডেন্ড যদি পে আউট না করে আস্তে আস্তে ওটাকে যদি কভার করতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু করা, মানে দীর্ঘমেয়াদে হয়তো এটা একটা সুফল দিবে, বাট ইমিডিয়েটলি এটা কিন্তু বিনিয়োগকারীর জন্য একটা ক্ষতি হচ্ছে। তাহলে অবশ্য এমন বাস্তবতার মধ্যেও শক্ত অবস্থান ধরে রেখেছে কিছু ব্যাংক। এর মধ্যে ব্র্যাক ব্যাংক একাই করেছে 2,000 কোটি টাকার রেকর্ড মুনাফা। সিটি ও পূবালী ব্যাংকও রয়েছে 1000 কোটি মুনাফার ঘরে। ফলে ব্যাংক খাতে তৈরি হয়েছে বৈপরীত্য। বিএসইসির সাবেক এই চেয়ারম্যান মনে করেন, মুনাফা বাড়লেও সরকারের উচ্চ সুদের হারে ঋণ গ্রহণ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে দীর্ঘমেয়াদে। বললাম, আসলে এটা একটা নেগেটিভ ব্যাপার। রাজস্ব আদায় কম হওয়ার থেকে সব কিছুর উৎপত্তি। রাজস্ব আদায় কম হয়েছে, সুতরাং সরকারকে বিপুল পরিমাণ ঋণ নিতে হচ্ছে, চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। এই সুযোগটা কারা গ্রহণ করছে? যাদের লিকুইডিটি আছে, বেসরকারি ব্যাংকে যাদের প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে। তবে ব্যাংক খাতের 2 ধরনের গতির পেছনে সুশাসন প্রতিষ্ঠার অভাব বলছেন এই বিশেষজ্ঞ। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই খাত। বছরের পর বছর যদি এরকম বৈপরীত্য থাকে, সেক্টর হিসেবে অ্যাজ এ কিছু ব্যাংকিং ফার্ম ভালো করবে, আরো বড় হবে, প্রফিটেবল হবে, সেক্টর তো বড় হবে না। সুতরাং ওই যারা পারছে না, জেড ক্যাটাগরিতে যাচ্ছে, সেগুলোর সংখ্যা কমিয়ে আনা, সেগুলো যাতে নতুন করে আর না যায়, গভর্নেন্স স্ট্রেংথেন করা। এই ব্যবস্থার উপর আস্থা ফেরাতে খেলাপি ঋণ আদায়ের পোষকরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির বিষয়ে বাংলাদেশ শ্রদ্ধাশীল, তবে দেশের স্বার্থ রক্ষা করেই তা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মোস্টা বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী বাণিজ্য করা, ওষুধসহ নানা শিল্প খাতে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের বাণিজ্য চুক্তির কারণে অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের কোনো সমস্যা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো, এবং আজকের আলোচনায় আমরা 2 পক্ষই সম্মত হয়েছি যে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে বহুমুখীকরণ এবং প্রতিযোগিতায় সক্ষমতা এবং সাথে সাথে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে 2 দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে। দেশের প্রযুক্তি খাতে নেতৃত্বে নারীদের অবস্থান মাত্র 1%। পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য, যার পেছনে বড় কারণ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার অনীহা, রয়েছে সামাজিক প্রতিবন্ধকতাও। তবে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেনের মতে এটি উপযুক্ত নীতি ও কর্মপরিবেশগত দুর্বলতার প্রভাব। বলেন, নারীর অংশগ্রহণ নিশ্চিতে যোগ্যতা মূল্যায়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। ইস্টার্ন রিফাইনারির জন্য 1 লাখ টন ক্রুড নিয়ে বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে এমটি নিনেমিয়া। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা ট্যাঙ্কারটির কাস্টমস ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে লাইটারিংয়ের মাধ্যমে ক্রুড খালাস করা হবে। কর্মকর্তারা জানান, এই ক্রুড দিয়ে আগামী 8ই মে থেকে ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি শোধন শুরু হবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। বুধবার দুপুর 1:15টায় 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা জাহাজ এমটি নিনেমিয়া। কাস্টমস ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে 6টি ট্যাঙ্কারে লাইটারিং করে ক্রুড নিয়ে আসা হবে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে। সেখান থেকে সরাসরি ক্রুড পরিশোধনের জন্য যাবে ইস্টার্ন রিফাইনারি প্ল্যান্টে। এর মাধ্যমে আগামী 8ই মে থেকে ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যাবে। সকালে এলপি গ্যাস লিমিটেড পরিদর্শনে এসে এসব কথা জানান বিপিসি চেয়ারম্যান। টার্গেট দিয়েছি 8 তারিখে, আজকে তো হলো 6, 2 দিন তাদের
প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। এ সময় বিপিসি চেয়ারম্যান আরও জানান, দেশের সংকট নিরসনে জ্বালানি সক্ষমতা বাড়ানো ও ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালুর কাজও ত্বরান্বিত করা হয়েছে। এই লেভেলে কোনো প্রতিষ্ঠানে যদি ট্যাঙ্ক থাকে অথবা বেসরকারি লেভেলে যদি কোনো ট্যাঙ্ক থাকে যেটা ইউজ করতে পারি, এই 3 ভাবে আমরা দেখছি। 2 নম্বর হলো যে আমাদের যে অ্যাডিশনাল জায়গাগুলো আছে আমাদের কোম্পানিগুলোতে, সেখানে নতুন ট্যাঙ্ক করার মাধ্যমে ক্যাপাসিটি বাড়ানোর ব্যাপারটা আমরা দেখছি। ইন অ্যাডিশন এই মাসে আরও একটা কার্গো ইয়ানবো থেকে সৌদি আরব থেকে আনার প্রচেষ্টা অব্যাহত আছে, সেটা যদি কনফার্ম করতে পারি তাহলে এই মাসে আমরা আরও একটা কার্গো পাবো। মধ্যপ্রাচ্যের বাইরেও বিকল্প উৎস থেকে ক্রুড অয়েল আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে অবরুদ্ধ হরমুজ প্রণালী, যে পথে প্রতি বছর সরবরাহ হয় ১১০ বিলিয়ন ঘনমিটার এলএনজি। বৈশ্বিক সরবরাহের গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে, হরমুজে বাধায় যে পরিমাণ গ্যাসের সরবরাহ বন্ধ হতে পারে তার দ্বিগুণেরও বেশি অপচয় হয় প্রতি বছর। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। প্রতি বছর এই পথ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যায় ১১০ বিলিয়ন ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ২০%। সম্প্রতি মধ্যপ্রাচ্য সংঘাতে মারাত্মকভাবে ব্যাহত হয় সরবরাহ। এতে বিশ্বজুড়ে দেখা দেয় তীব্র জ্বালানির সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, হরমুজে বাধা পেলে যে পরিমাণ গ্যাসের সরবরাহ বন্ধ হতে পারে তার দ্বিগুণেরও বেশি অপচয় হয় প্রতি বছর। সাধারণত নানা কারণে গ্যাসের অপচয় হয়ে থাকে, তার মধ্যে অন্যতম গ্যাস লিকেজ ও অপ্রয়োজনীয় ফ্লেয়ারিং। তথ্য বলছে, বিশ্বব্যাপী তেল গ্যাস উত্তোলনের সময় মিথেন গ্যাসের লিকেজ বন্ধ করা গেলে প্রতি বছর অতিরিক্ত ১০০ বিলিয়ন ঘনমিটার গ্যাস পাওয়া সম্ভব। এছাড়া জরুরি প্রয়োজনের বাইরে গ্যাস পুড়িয়ে ফেলা বা ফ্লেয়ারিং বন্ধ করা গেলে আরও ১০০ বিলিয়ন ঘনমিটার বাজারে যুক্ত হতে পারে। অর্থাৎ ২০০ বিলিয়ন ঘনমিটার গ্যাস প্রতি বছর নষ্ট হচ্ছে কেবল সঠিক ব্যবস্থাপনার অভাবে। জ্বালানি সংকটের এ সময় বিপুল পরিমাণ গ্যাস নষ্ট হওয়াকে বড় অপচয় বলছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। তাদের মতে, পাইপলাইনের লিকেজ মেরামত, ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি পরিবর্তন ও অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে না ফেলে তা ধরে রাখার মাধ্যমে ১৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস বাজারে আনা সম্ভব, যা কিছুটা হলেও সংকট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতিসংঘ বলছে, গেল ৬ মাসে ৫০টি লিকেজের মধ্যে ১৭টি ছিল তেল গ্যাস খনির। এসব সাইট থেকে লিকেজ বন্ধ করা গেলে তা দিয়ে পশ্চিমের দেশগুলোর প্রায় ৭.৫ লাখ বাড়ির ১ বছরের গ্যাস সরবরাহ সম্ভব হতো। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।